প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো, তাই তো? মন দিয়ে নিশ্চয়ই পড়াশোনা করছো। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর একটি অত্যন্ত জনপ্রিয় এবং চমৎকার একটা কবিতা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। কবিতাটির নাম হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা। আশা করি তোমরা বুঝতে পারছো, নবনীতা দেবসেনের সেই দিগ্বিজয়ের রূপকথা নিয়ে আজকে কবিতাটির বিশ্লেষণ করব। আচ্ছা, দিগ্বিজয় শব্দটা শুনলে তোমাদের মনে কি আসে? ঘোড়ায় চড়া কোনো যোদ্ধা, রাজা, তাই তো? কিন্তু আজ আমি তোমাদের এমন এক রাজপুত্রের কথা শোনাবো যার হাতে তলোয়ার নেই, মাথায় মুকুট নেই, তবুও সে বিশ্ব জয় করতে বেরিয়েছে। আজকের ক্লাসটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখো, তবে রূপকথার আড়ালে লুকিয়ে থাকা যে জীবন, সেই জীবনের এক মস্ত বড় সত্য তোমরা জানতে পারবে। তো প্রথমেই আমি কবিতাতে যাওয়ার আগে, তবে আমি আবার প্রথমেই সবসময় বলে থাকি যে কবিতা বা গল্প পড়ার আগে লেখক সাহিত্যিকদের জানতে হবে। তো নবনীতা দেবসেন এক বহুমুখী মায়াবী কলম বলা যেতে পারে। তো তিনি এমনই একজন ব্যক্তিত্ব, তাকে নিয়ে আমাদের তো আলোচনা করতেই হবে। তো তাহলে আবারও বলছি, কবিতাটি বোঝার আগে চলো আমরা জেনে নিই এই কবিতার স্রষ্টা সেই নবনীতা দেবসেন সম্পর্কে। কারণ তার জীবন জানলে কবিতাটা বুঝতে তোমাদের আরও অনেকটা সুবিধে হবে। তো চলো তাহলে, নবনীতা দেবসেন অ্যাকচুয়াল ছিলেন একাধারে কবি, বিদগ্ধ শিক্ষাবিদ এবং অসাধারণ এক রম্য রচনাকার। তো তিনি জন্মগ্রহণ করেছিলেন 1938 সালে। তার বাবা নরেন্দ্রদেব এবং মা রাধারানী দেবী দুজনেই ছিলেন সেই সময়ের নামী কবি। ভাবো একবার, সাহিত্যের আবহাতেই তার জন্ম আর বেড়ে ওঠা। আর তিনি পড়াশোনা কোথা থেকে করেছেন? তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হার্ভার্ড, কেমব্রিজ এইসব বিশ্ববিদ্যালয়ের মতো বিখ্যাত সব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এবং শিক্ষা জীবন তো গেল, এবং পরবর্তীকালে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়েই তুলনামূলক সাহিত্যের অধ্যাপক ছিলেন। আর নবনীতা দেবসেনের লেখার একটা বিশেষ গুণ হলো তিনি রূপকথাকে বাস্তবের সাথে মিশিয়ে দিতে পারেন। পদ্মশ্রী সম্মানে প্রাপ্ত এই কবিতাটি নেওয়া হয়েছে তার শ্রেষ্ঠ কবিতা সংকলন থেকে, অর্থাৎ নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা সংকলন থেকেই নেওয়া হয়েছে। এবার আমরা কবিতার সংক্ষেপ বা মূল বিষয়বস্তু কি সেটার দিকে একবার চোখ রাখি। তো দেখো, আসলে রাজপুত্র কি? কবিতায় আমরা রাজপুত্রের কথা পড়ি। তো এখানে রাজপুত্র আসলে কে? রাজপুত্র আসলে সে হলো এক নতুন সমাজ প্রতিষ্ঠার অগ্রদূত, যে রাজবংশে জন্মালেও তার ছোটবেলাটা খুব একটা সুখের ছিল না। তার মা হলো দুঃখিনী দুয়োরানী। সেই মা তার ছেলেকে কোনো ধনদৌলত বা অস্ত্র দিতে পারেনি, কিন্তু তিনি যা দিয়েছেন তা পৃথিবীর সব অস্ত্রের থেকেও শক্তিশালী। তা হলো বিশ্বাস আর ভালোবাসা। রাজপুত্র আত্মবিশ্বাসী যে তার শরীরে রাজরক্ত আছে এবং এই সমাজকে বদলানোর দায়িত্ব তারই। সে চায় সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে পৌঁছতে, অর্থাৎ এমন এক পৃথিবীতে যেখানে মানুষের দুঃখ ঘুচবে এবং চারিদিকে কেবল শান্তি থাকবে। তো এবার চলো প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে আমরা লাইন বাই লাইন কবিতার বিষয়বস্তু কি বলছে প্রত্যেকটা লাইন ধরে কবিতা বিশ্লেষণ করি। প্রথম লাইনটি দেখো, রক্তে আমি রাজপুত্র, হলেনি বা দুঃখিনী জননী, দিগ্বিজয়ে যেতে হবে, দুয়োরানী দিলেন সাজিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো, রাজপুত্র বলছেন তিনি রক্তে রাজপুত্র, অর্থাৎ সমাজ সংস্কারের বা জগৎজয়ের যে মানসিকতা তা তার স্বভাবজাত। তার মা হলেন দুঃখিনী জননী বা দুয়োরানী, যিনি আসলে আমাদের অবহেলিত যন্ত্রণাক্লিষ্ট সমাজের প্রতীক। মা তার ছেলেকে সাজিয়ে দিচ্ছেন, কিন্তু সেই সাজটা যুদ্ধের পোশাক নয়। পরবর্তী অংশে দেখো, কবচ কুণ্ডল নেই, ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। তোমরা জানো আগেকার দিনে রাজপুত্ররা কবচ অর্থাৎ বর্ম আর তুনির হচ্ছে তীর রাখার পাত্র নিয়ে যুদ্ধে যেত। কিন্তু এখানে কবির কাছে কোনো শারীরিক অস্ত্র নেই, বা সেই রাজপুত্রের কাছে কোনো শারীরিক অস্ত্র নেই। তার কাছে আছে মায়ের আশীর্বাদ দেয়া দুটি সরঞ্জাম বা উপকরণ। এর পরের লাইনে দেখো, এই জাদু অশ্ব মরুপথে সেই হয় উট,
আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, তেপান্তরের পক্ষীরাজ, তার নাম রেখেছি বিশ্বাস। প্রথম সরঞ্জাম হলো বিশ্বাস। কবি একে বলেছেন জাদু অশ্ব বা জাদুকরি ঘোড়া। কেন জানো? কারণ তোমার যদি নিজের উপর আর লক্ষ্যের উপর বিশ্বাস থাকে, তবে সেই বিশ্বাসই মরুভূমিতে উড হয়ে তোমাকে সাহায্য করবে। আকাশে উঠতে গেলে পুষ্পক রথ হবে, আর সমুদ্র পার হতে সপ্তডিঙা হবে। অর্থাৎ মানুষের এগিয়ে চলার প্রধান বাহনই হলো তার বিশ্বাস। একদম শেষ লাইন বা চতুর্থ অংশে দেখো, 2, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর, নাম ভালোবাসা। দ্বিতীয় সরঞ্জাম হলো ভালোবাসা। একে তিনি বলেছেন মন্ত্রপুত অসি বা পবিত্র তরবারি। কিন্তু এই তরবারি রক্ত ঝরানোর জন্য নয়, বরং সব বাধা আর ঘৃণা কেটে দেওয়ার জন্য। এই ভালোবাসা কখনো ভেঙে যায় না। ভালোবাসা দিয়ে যে জয় করা যায়, তার চেয়ে বড় কিছু আর নেই। কবিতার শেষে রাজপুত্র বলছেন, নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খর্জুরের দ্বীপে। এখানে খর্জুরের দ্বীপ হলো কবির সেই স্বপ্নের পৃথিবী। প্রিয় ছাত্রছাত্রীরা, রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বলেছিলেন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, নবনীতা দেবসেনও এই কবিতায় ঠিক সেই কথাটাই মনে করিয়ে দিয়েছেন। ভালোবাসা আর বিশ্বাস থাকলে তোমরাও তোমাদের জীবনে যে কোনো দিগ্বিজয় জয় করতে পারবে। আর এখানে খর্জুর শব্দের অর্থ কি? খেজুর। খর্জুর কথার অর্থ কি? খেজুর। আর তৃষ্ণাহর মানে তৃষ্ণা হরণ করে নেয়া। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ক্লাস কেমন লাগলো? আশা করি নবনীতা দেবসেনের এই রূপকথার আড়ালে থাকা গভীর জীবন দর্শন তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এই কবিতা থেকে কি কি প্রশ্ন আসতে পারে, মানে বিশেষ করে তোমাদের 3rd সেমিস্টারের MCQ প্রশ্ন আসতে পারে, তা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। মক টেস্টের নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর তোমরা ভালো করে কবিতাটা রিডিং দাও আর ভিডিওটা বারবার দেখো, তাহলে দেখবে সহজেই বুঝতে পেরে যাবে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সবাইকে ভালো রেখো আর মন দিয়ে পড়া চালিয়ে যাও। থ্যাংক ইউ।